তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন। ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াত, জানালেন বিরোধী দলীয় নেতা। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুন। শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আলজেরিয়া ও ঢাকার মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট তেবুন। ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল ক্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদুই। বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে নতুন নেতৃত্বের হাত ধরে শীঘ্রই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে আশা ব্যক্ত করেন তারা। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থনও জানান ওআইসির নেতৃবৃন্দ। আগামী ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ অনুষ্ঠিত হলে বাংলাদেশের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অমর একুশের বইমেলার দ্বিতীয় দিনে প্রথম শিশু প্রহরের আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেছে ক্ষুদে পাঠকরা। শুক্রবার সকাল ৯:৩০টায় বাংলা একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল 10:30টায় অনুষ্ঠিত হয় শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা। শিশু প্রহরের প্রথম দিনে সকাল থেকে অভিভাবকদের হাত ধরে মেলায় ভিড় করে শিশুরা। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের বইয়ের প্রতি ছোট পাঠকদের চোখে মুখে ছিল বিশেষ উচ্ছ্বাস। এবারের বইমেলায় শিশুদের জন্য অংশ নিয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের ১৬০টি ইউনিট। সকাল ১১টা থেকে মেলার মূল পর্ব শুরু হয়ে বিরতিহীনভাবে চলে রাত ৯টা পর্যন্ত। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১:৫২ এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনি এলাকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি একটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৫.৪। এর আগে গত বুধবারও ভূমিকম্পে কেঁপেছিল দেশ। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও তার আশেপাশের এলাকায় ১০টির বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। রমজানের প্রায় ১০ দিনের মাথায় দাম কমেছে লেবু ও শসার, তবে এখনও চড়া বেগুনের বাজার, ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজারও। এমন পরিস্থিতির জন্য সরবরাহ ঘাটতি ও অধিক চাহিদাকে দুষছেন বিক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির, ছবি তুলেছেন সাকিবুর রহমান। রমজানের শুরুতে যে লেবুর দাম নিয়ে ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা ছিল, কয়েকদিনের ব্যবধানে সেখানে কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীর বাজারে এখন প্রতিটি লেবু ১০ থেকে ১৫ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, অথচ রোজার শুরুর দিকে এই দাম ছিল প্রায় ৩ গুণ।
শুধু লেবুই নয়, দাম কমেছে শশারও। কয়েকদিন আগেও যেখানে প্রতি কেজি শশা 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা কমে 50 থেকে 60 টাকায় নেমেছে। তবে লেবু ও শশার দামে স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে বেগুনের বাজারে। মানভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। সরবরাহ ঘাটতি ও বেগুনের চাহিদা বেশি থাকায় দাম বাড়তি বলেই দাবি করছেন ব্যবসায়ীরা। লেবু বেগুন শসা সব কিছুই মোটামুটি কমছে। কিছু আইটেম মনে করেন নতুন, কিছু আইটেম পুরান। যেমন কি ভেন্ডি এখন নতুন, দাম একটু বাড়তি। সাজনা এখন নতুন, দাম একটু বাড়তি। আর লেবু বর্তমানে মনে করেন সর্বনিম্ন 60 টাকা 70 টাকা, আর একদম ভালো ভিআইপিটা মনে করেন 100 হইতে 120 টাকা। আর বেগুনও কমছে, বেগুন মনে করেন 120 টাকা, 100 টাকা, 180 টাকাও আছে। আর অন্য সবজিতে মনে করেন 40, 50, 60 টাকা। যেমন কি ফুলকপি 40 টাকা, পাতাকপি 30 টাকা, লাউ একটা 60 টাকা। মনে করেন আসলে এটা মনে করেন আমদানির উপর নির্ভর আর কি। মনে করেন একরকম লাগবে ভাবলিকের মনে করেন 50 মন, মাল আছে 30 মন, এখন একটু ক্রাইসিস, এই জন্য বাড়তি। হ্যাঁ, চাহিদার জন্য বাড়তি কমে বাড়ে। হ্যাঁ, এদিকে বাজারের এমন অবস্থায় রীতিমতো হাঁসফাঁস করছেন ক্রেতারা। সরকারকে বাজার মনিটরিং করার জোর দাবি তাদের। বাজার মনিটরিং করেন এবং তাহলে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। মানুষ জিনিসপত্রের দাম দিন দিন যেভাবে বৃদ্ধি পাইতেছে, মানুষ দিশেহারা হয়ে যাইতেছে। বেচা কিনা ভালো হয়, মালের দাম একটু বাড়বে। এই রমজানের আগে দেখা যাইতেছে নির্বাচন ছিল, তো ভাবছে দেশে হইসই থাকবো, মাছের দাম বাড়তি ছিল। রমজান ঢুকার পরে দেয়া বেচা কিনা খুবই কম, মালের দামও কমে। মিথ্যা কথা বলা দরকার কি? অন্যদিকে বাজারে এখনও আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও মাংস। বাজারে শশা ও লেবুর দামে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে বেগুনের বাজারে। মানভেদের প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার ফলেই দাম এমন। এদিকে এখনও অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস এবং মুরগির দাম। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। দেশে আর হাসিনাতন্ত্রকে ফিরে আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে সাদিক কায়েম এই কথা বলেন। এই সময় প্রয়োজনে আবার রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সহিংসতা, মা বোনদের উপর নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার বিচারের দাবিও জানান তিনি। এ সময় এসব বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে জানিয়ে তিনি বলেন, মা বোনদের উপর পুনরায় নির্যাতন হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি জনসম্মুখে ধর্ষকদের বিচার করতে হবে দাবি করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করতে হবে বলেও জানান তিনি। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বোনদের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে। সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করার হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করব। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশে বিভিন্ন স্থানে বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেয়া 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য দিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন অবস্থায় চলতি সপ্তাহে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে শনিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
রাষ্ট্রপতির অভিশংস নিয়ে জামায়াত এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সিলেটে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিষয়টি নিয়ে বড় পরিসরে এখনও আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সবগুলো বিষয়ে আলোচনার পর দেশের জন্য মঙ্গলজনক কাজই করা হবে। আমির আরও বলেন, মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকার দলের লোকজন যদি অপরাধীদের পাশে দাঁড়ানো শুরু করে তাহলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পাশাপাশি সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে উল্লেখ করে এরকম দায়িত্বজ্ঞানহীন কণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কিভাবে, এমনও প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারে সমাজটা ভালো হবে, আমরা এটা আশা করতে পারি। আমরা দেখতে চাই যে সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বলেন, সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসারও ইচ্ছা পোষণ করেন তথ্যমন্ত্রী। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় 61 জন ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটিআর চেক বিতরণ করেন। আমি কেবল দায়িত্ব নিয়েছি, আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। এয়ারপোর্ট ও রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই স্থাপনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এই আশ্বাসের কথা বলেন। এই সময় আইসিটি সেক্টরে সারা দেশে কাজ করার ঘোষণাও দেন টেলিযোগাযোগ মন্ত্রী। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্য প্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান সহ অনেকে। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব ইনশাল্লাহ। আইসিটি সেক্টরে আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা টাঙ্গাইলকে আমরা দুজনে বসেই সালাউদ্দিন টুকুর সাথে কথা বলে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কী করা যায়, শুধু কি বলে আমাদের প্রায় 12টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলাতে কোথায় কি করা যায়, আইসিটি পার্কের কথা চিন্তা করতে পারি আমরা। নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা মাধবদী থানায় 9 জনকে আসামি করে মামলা করেন। মামলার প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকাল পর্যন্ত 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই সময় তিনি সাংবাদিকদের জানান, মামলার বাকি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগের ধর্ষণের ঘটনায় মামলা করার চেষ্টা করলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। তবে ধর্ষণের বিচার চাওয়ার জেরেই গত বুধবার বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণের পর হত্যা করা হয়। গতকাল সদর উপজেলার একটি ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে, ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলতি বছরের জুন জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল অংশ নেবে বিপিএলে। বিপিএলের পর বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা, যেখানে স্কটল্যান্ডও প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। বিসিবি জানিয়েছে ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের কন্ডিশন মিল থাকায় ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির সেরা মঞ্চ হবে। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থেকে গ্রুপ এতে ওঠা বাংলাদেশকে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের। এজবাস্টনে আগামী 14 জুন টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। কনকাকাফ চ্যাম্পিয়নশিপে জোড়া গোল করে আবারও ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। শুক্রবার ভোরে সুবারু পার্কের মাঠে ডিফেন্স ফোর্সকে 7-0 ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই ম্যাচে কনকাকাফে গোল করা সবচেয়ে কম বয়সী আমেরিকান খেলোয়াড় হিসেবে জোড়া গোল ও অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন 16 বছর বয়সী সুলিভান। 14 বছর বয়সে ক্লাবের হয়ে চুক্তি করার পর থেকে রেকর্ড ভাঙার অভ্যাস তৈরি করেছেন সুলিভান। এর আগে গত 17 জুলাই ফিলাডেলফিয়ার হয়ে প্রথম ম্যাচে আমেরিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার। সুলিভানের বর্তমান বয়স 16 বছর 4 মাস ও 29 দিন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন। ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াত, জানালেন বিরোধী দলীয় নেতা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।